সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? একটু রেসপন্স করে জানাও। জি ম্যাম, শুনতে পাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। আমরা গতদিন শুরু করেছিলাম কমন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। তার মধ্যে অন্যতম কমন ডিসঅর্ডার হচ্ছে স্ট্রোক। তো আছে যেগুলো একটু রিভিউ না করলে স্ট্রোকের ট্রিটমেন্ট ডিভাইস করা ডিফিকাল্ট। আমরা গতকাল ইসকেমিক স্ট্রোকের টাইপগুলো করেছিলাম। আজকে হেমোরেজিক স্ট্রোক একটু দেখি। হেমোরেজ তো তোমরা সবাই জানো যে রক্তক্ষরণ। ব্রেইনে যদি রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ সেই টাইপটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। এই হেমোরেজ ইউজুয়ালি ব্রেইনে হেমোরেজের অন্যতম প্রধান কারণ হচ্ছে ক্রনিক হাইপারটেনশন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি সেই সব রোগী যাদের হেমোরেজিক স্ট্রোক আছে তাদের যদি প্রিভিয়াস হিস্ট্রি নেই, বিশেষ করে পাস্ট মেডিকেল হিস্ট্রি, আমরা দেখব যে বেশিরভাগ পেশেন্ট তারা ক্রনিক হাইপারটেনশনের একটা হিস্ট্রি দেয়। So chronic hypertensive cases are more susceptible to get hemorrhagic stroke. এছাড়া এর সাথে আরেকটা বিষয় জড়িত থাকে, সেটা হচ্ছে সেরিব্রাল যে আর্টারিজ আছে সেখানে যদি কোনো ধরনের ডিজেনারেটিভ চেঞ্জ আসে, এবং আমরা সবাই জানি যে বয়সের সাথে ডিজেনারেশন খুব ওতপ্রোতভাবে জড়িত, যার ফলে বয়স্কদের স্ট্রোক হওয়ার বা হেমোরেজিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। দুইটা বিষয়, এক হচ্ছে তাদের যে সেরিব্রাল আর্টারি, ব্রেইনে যে আর্টারিয়াল সাপ্লাই সেখানে যদি ডিজেনারেশন হয়, দ্বিতীয়ত হচ্ছে হাইপারটেনশন। আমরা অনেক বয়োবৃদ্ধদের মধ্যে দেখেছি তাদের ক্রনিক হাইপারটেনশন আছে। সো এই ফ্যাক্টর গুলো তাদের ক্ষেত্রে খুব স্ট্রং ভূমিকা পালন করে হেমোরেজিক স্ট্রোকের জন্য। হেমোরেজ যখন হয় তখন সেরিব্রাল ফাংশনের কিছু ভ্যারিয়েশন হয়, তাই না? স্বাভাবিকভাবে হেমোরেজ হলে সেরিব্রাল ফাংশন তো ডিটারেট হয়। এর কমন মেকানিজম হলো যে হেমোরেজের মাধ্যমে, মানে হেমোরেজ যেটা, সেটা হচ্ছে যে ব্লাড ভেসেলস থেকে ব্লাড যখন বের হয়ে ব্রেন প্যারেনকাইমাতে প্রবেশ করে, প্যারেনকাইমাল লেয়ারে যখন প্রবেশ করে, তখন সেই ব্লাড ওই প্যারেনকাইমাল লেয়ারের জন্য ফরেন বডি হিসেবে তখন সেটা ফরেন বডি, মানে হচ্ছে যে ব্লাড স্ট্রিমের ব্লাড আর ব্লাড ব্রেন প্যারেনকাইমা, ব্রেন টিস্যুর মধ্যে যখন সরাসরি রক্ত প্রবাহিত হয় বা রক্তক্ষরণ হয়, তখন সেটা ব্রেইনকে ড্যামেজ করে অ্যাজ এ ফরেন সাবস্টেন্স। এছাড়া যে রক্তক্ষরণ হয় সেটা যখন রক্তক্ষরণ হতে থাকে, তখন ফিজিক্যালি সেটা ওখানকার যে সারাউন্ডিং যে ব্রেইন টিস্যু সেখানে কম্প্রেশন করে, অথবা ভেসেলস গুলো আর আশেপাশে যতগুলো ভেসেলস আছে সেগুলোকেও কম্প্রেশন করে। তো এখানে দুইটা বিষয়, এক হচ্ছে সরাসরি টিস্যু ডিস্ট্রাকশন করে ব্লাড, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ভলিউম ব্লাড যেটা জমাট বেঁধেছে বা হেমোরেজ বা হেমাটোমা ফর্মেশন হয়েছে, সেই হেমাটোমা ওই ব্রেন টিস্যু প্লাস ওখানে যে ব্লাড আছে সেগুলোতে কম্প্রেশন মানে কম্প্রেশন প্রোভাইড করে, এবং এই কম্প্রেশন জনিত কারণে আবার সেকেন্ডারি ইসকেমিয়া হয় ওখানে। সো হেমোরেজিক স্ট্রোকটা আসলে একটু জটিল। যেমন ইসকেমিক স্ট্রোকে সরাসরি হচ্ছে ইসকেমিয়া ডেভেলপ করে ডিউ টু ল্যাক অফ অক্সিজেন, যে কোনো ব্লক থাকলো। কিন্তু হেমোরেজিক স্ট্রোক আবার সেকেন্ডারি ইসকেমিয়াও ডেভেলপ করতে পারে। তার কারণ হচ্ছে ওই হেমোরেজিক বা হেমাটোমা সেটা কম্প্রেশন সৃষ্টি করে সারাউন্ডিং টিস্যু এবং ব্লাড ভেসেলস এর উপরে। সো সাবসিকুয়েন্টলি সেখানেও ইসকেমিয়া ডেভেলপ করে।
আমরা জানি ইন্ট্রাক্রেনিয়াল যে হেমোরেজ সেগুলো বিভিন্ন ইন্ট্রাক্রেনিয়ামের যে বিভিন্ন এরিয়ার নাম অনুসারে করা হয়েছে। যেমন ইন্টারসেরিব্রাল যেটা ব্রেইনের মধ্যে যেটা হচ্ছে, অ্যারাকনয়েড স্পেসের ঠিক নিচে যদি হয়, ডুরা ঠিক নিচে যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে আমরা সাবডুরাল বলি। আর এপিডুরাল হচ্ছে ডুরা ঠিক উপরে যদি হয় সেক্ষেত্রে আমরা সেটাকে এপিডুরাল আম আ হেমোরেজ বলে থাকি। তো নামের উপর ডিপেন্ড মানে এরিয়ার উপর ডিপেন্ড করে এই হেমোরেজিক যে স্ট্রোক এর ভিন্ন, ভিন্ন ক্লাসিফিকেশন আছে। আমরা দেখেছি এই হেমোরেজিক স্ট্রোকের মধ্যে একটা সিভিয়ার ফর্ম হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেস স্ট্রোক। তাই না? সাবঅ্যারাকনয়েড স্পেসে যে স্ট্রোক হলে রোগীগুলো সাধারণত বাঁচে না। কেন জানো? সাবঅ্যারাকনয়েড স্পেস হচ্ছে এমন একটা স্পেস যে স্পেসের মধ্যে দিয়ে কি হয়? সেব্রো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মুভ করে। তাই না? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মুভ করে। সো সাবঅ্যারাকনয়েড স্পেসে যখন ব্লিডিং হয় তখন সেই ব্লাড পুরো এন্টায়ার স্পাইন এবং ব্রেইনে ছড়িয়ে পড়ে। আমি কি বুঝাতে পেরেছি? মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড জি ম্যাম। তখন স্টেইনড হয়ে যায় ব্লাড দিয়ে। এবং সেই ব্লাড তখন ফরেন সাবস্টেন্স হিসেবে পুরো নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। এবং এটা খুবই ফেটাল একটা ডিসঅর্ডার। ফেটাল এক ধরনের হেমোরেজ এবং সাধারণত সাধারণত আম এই সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয় সাধারণত অ্যানিউরিজমের জন্য। অ্যানিউরিজম যখন ব্রাস্ট হয়, অ্যানিউরিজম মানে হচ্ছে অ্যাবনরমাল আ গ্রোথ অফ অ্যাবনরমাল গ্রোথ অফ ব্লাড ভেসেলস অনেকটা বেলুনের মতো ফুলে ওঠে যে জায়গাটা পাতলা হয়ে যায় মানে ব্লাড ভেসেলস এর চামড়া খুব পাতলা হয়ে যায় বেলুনের মতো ফুলে যায় এবং সেই অংশটা পাতলা হয়ে যায় বেলুনের মতো হয়ে যায় যেকোনো সময় সেটা কি করে রাপচার হয়। সো এই অ্যানিউরিজম জনিত রাপচার জনিত কারণে সাবঅ্যারাকনয়েড স্পেসে আমরা ব্লিডিং দেখে থাকি এবং সেটা অনেক বেশি সিভিয়ার। পেশেন্ট মারা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্ট মারা যায়। অলরেডি এটা বলেছি যখন ব্লিডিং হতে থাকে এই এক ধরনের ম্যাস তৈরি করে ব্লাড ম্যাস। হ্যাঁ? সেটা সার্কুলার হতে পারে অথবা ওভাল হতে পারে। এই ম্যাস তখন টিস্যু যে টিস্যুর উপরে সরাসরি আম আ সরাসরি সে আম আ কেমিক্যালি টিস্যুকে ডিস্ট্রাক্ট করে এবং সাথে কম্প্রেশন তৈরি করে। অনেক সময় যেটা হয় যে আমরা হেমোরেজিক স্ট্রোক এর ক্ষেত্রে দেখেছি যে ব্লিডিং হতে ওই হেমাটোমা এত বড় হয়ে যায় যে সেটা এক হেমিস্ফিয়ার থেকে আরেক হেমিস্ফিয়ারে আ আ যেতে শুরু করে। মানে এক হেমিস্ফিয়ার থেকে আরেক হেমিস্ফিয়ার এর দিকে শিফট হতে থাকে। তখন ব্রেইন এর যে কিছু স্ট্রাকচার সহ সে শিফট তৈরি হইছে। ওখানে ব্লিডিং হইছে এবং হেমাটোমার মাত্রা অনেক বেশি। তখন সেটা মিড লাইনকে শিফট করে, মিড লাইন মানে হচ্ছে ব্রেইনের ঠিক মাঝখানটা। সেটাকে শিফট করে মানে ব্রেইন টিস্যুকে সহ সেই ব্লাড অন্য একটা হেমিস্ফিয়ারে প্রবেশ করতে শুরু করে। সেটাকে আমরা বলি মিড লাইন শিফট। এই ধরনের হেমোরেজিক স্ট্রোক এক্সট্রিমলি সিভিয়ার এবং পেশেন্ট বেশিরভাগ কোমায় চলে যায় অথবা যেতে পারে। আমরা আমাদের যদি ব্রেইন সার্কুলেশনটা আমরা একটু রিক্যাপিচুলেট করি, আমরা পড়েছিলাম আমাদের তোমাদের ফিজিওথেরাপির একদম ১ম জীবনে তোমরা পড়েছো। ব্রেইনের সার্কুলেশন মেইনটেইন হয় হচ্ছে মূলত ২ টা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং আ ব্যাসিলার আর্টারি। ভার্টিব্রো ব্যাসিলার আর্টারি বলাটাই বেটার। হ্যাঁ? এখানে আ ভার্টিব্রো ব্যাসিলার আর্টারি বললেই বেটার। কারণ এটা শুরু হয় হচ্ছে ভার্টিব্রাল আর্টারি থেকে এরপর ব্যাসিলার আর্টারি হয়। যাই হোক
তোমরা সার্কেল অফ উইলিস এর কথা মনে আছে তোমাদের? সার্কেল অফ উইলিস, সার্কেল অফ উইলিস কি? সার্কেল অফ উইলিস হচ্ছে ব্রেইনের সাপ্লাইয়ের মানে ব্লাড সাপ্লাইয়ের একটা অ্যানাটমিক ডিভাইস। ঠিক আছে, একটা ডিভাইস, অ্যানাটমিক ডিভাইস বলি আমরা সেটাকে। যে অ্যানাটমিক ডিভাইস তৈরি হয় আর্টারি দিয়ে। ঠিক আছে, সার্কেল অফ উইলিস হচ্ছে একটা ডিভাইস বা অ্যানাটমিক ডিভাইস বলা যায়। এর প্রোডাকশন হয় কি আর্টারি দিয়ে, এবং এর কাজ কি পুরো ব্রেইনের মধ্যে সার্কুলার মোশনে ব্লাড সাপ্লাই করা, নিরবিচ্ছিন্ন রক্ত চলাচলের জন্য আল্লাহ তাআলা, মহান আল্লাহ সৃষ্টিকর্তা এক ধরনের বিশেষ ডিভাইস তৈরি করে দিয়েছেন, যেটার নাম হচ্ছে সার্কেল অফ উইলিস। এই সার্কেল অফ উইলিস এর অবস্থান ঠিক বেস অফ দ্য ব্রেইনে। ব্রেইনের ঠিক যে বেস অংশ সার্কেল করার উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা আলাদা আলাদা আর্টারি যখন তার একটা সার্কুলার ফ্যাশনে থাকে, তখন যে কোনো এক জায়গায় যদি ব্লাড সার্কুলেশনে সমস্যা হয়, তাহলে এই সার্কুলেশনের যে কমিউনিকেশন, যে কমিউনিকেটিং আর্টারি গুলো তখন ওই এরিয়াতে যথাসাধ্য কম্পেনসেট করার চেষ্টা করে, যদি সেটা সার্কেলের আশেপাশে হয়। কিন্তু সেটা সার্কেল থেকে খুব দূরে যখন হয় এবং সেখানে সার্কেলের যে পারফোরেটিং ব্রাঞ্চ যদি না থাকে, তখনই কি হয়, স্ট্রোক হয়। ঠিক আছে, সার্কেলের অনেক দূরে মানে ডিস্টাল ব্রাঞ্চের আশেপাশের স্ট্রাকচার বা ওই ডিস্টাল ব্রাঞ্চে যখন কোনো ধরনের হিমাটোমা, কোনো ধরনের রক্তক্ষরণ অথবা ইসকিমিয়া যদি ডেভেলপ করে, তখন স্ট্রোকে আক্রান্ত হয়। কিন্তু অ্যারাউন্ড সার্কেল অফ উইলিস যদি কোনো ধরনের ব্লকেজ অথবা হেমোরেজ হয়, সেক্ষেত্রে ডিউ টু সার্কেল এই ড্যামেজ কিছুটা হলেও কম্পেনসেট করা সম্ভব। যাই হোক, এই যে একটা স্পেশাল অ্যানাটমিক্যাল ডিভাইস, এটা মূলত ৪টা আর্টারি নিয়ে গঠিত। প্রধানত ২টা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ২ পাশ থেকে, রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর পেছন থেকে আসছে হলো ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি পরবর্তীতে সেটা বেল আর্টারিতে রূপান্তরিত হয়। আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি, এখান থেকে লাল যে দুটো আর্টারি দেখা যাচ্ছে, হ্যাঁ, এরা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি পেছন দিক থেকে। ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রার মানে অ্যাওর্টা থেকে শুরু হয়ে, আর্চ থেকে শুরু হয়ে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের মধ্যে মনে আছে কিনা তোমার জানি না, তুমি যখন আমি পড়েছো ফার্স্টে, সার্ভাইকাল যে স্পাইন, যে ভার্টিব্রা গুলো আছে, সেগুলোর ট্রান্সভার্স প্রসেসের মধ্যে একটা করে দুই তিনটা করে ছিদ্র আছে, তাই না? মনে আছে? আমরা সার্ভাইকাল ভার্টিব্রা গুলো কিভাবে আলাদা করতাম? আমাদের টিচার আমাদেরকে একসাথে করে দিত, সার্ভাইকাল ভার্টিব্রা, লাম্বার আর হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। তো আমাদেরকে একসাথে করে দেয়া হতো, সেখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হতো কোনটা সার্ভাইকাল, কোনটা থোরাসিক, আর কোনটা লাম্বার। তো আমরা যেটা করতাম, প্রথমে আমরা সার্ভাইকাল ভার্টিব্রা গুলোকে আলাদা করে ফেলতাম। কিভাবে আলাদা করে ফেলতাম? আমরা খুঁজে বের করতাম যে সার্ভাইকাল ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসের ভিতরে ছিদ্র থাকে, এটা আমরা জানতাম। এই ছিদ্রটা হচ্ছে যেখান দিয়ে ভার্টিব্রাল আর্টারি হার্ট থেকে ভার্টিব্রাল মানে সার্ভাইকাল স্পাইন বরাবর উপর দিকে ব্রেইনে চলে যায়। সো ওই ছিদ্র দিয়েই এই ভার্টিব্রাল আর্টারি গুলো উপর দিকে চলে যায়। সো এই দুইটা ভার্টিব্রাল আর্টারি উপরে উঠে, নেক দিয়ে উপর উঠে বেস অফ ব্রেইনে গিয়ে এরা অ্যানাস্টোমোস হয়, মানে এরা আবার মিলিত হয়। মিলিত হয়ে একটা বেজিলার আর্টারি তৈরি করা হয়। এই কারণে এই এই টোটাল অংশটা, পেছনের যে লাল অংশটা দেখছো, সেটাকে বলা হয় ভার্টিব্রো ব্যাজিলার আর্টারি। এখন এই ভার্টিব্রো ব্যাজিলার আর্টারি তার প্রবাহ পথে অনেক কিছুকে সাপ্লাই দিতে দিতে যায়, যেমন যেমন পন্স, মেডুলা,
আম আমার কথা কি শোনা যাচ্ছে? জি, জি ম্যাম শোনা যাচ্ছে। আমি স্ক্রিনটা শেয়ার করছি। দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। সংক্ষেপে আমি জিনিসটা বুঝায় বলি, জাস্ট একটু মনে রাখলো যে পেছন থেকে দুটো ভার্টিব্রাল আর্টারি, এই কারণে এই অংশটাকে আমরা বলবো ভার্টিব্রো ব্যাসিলার আর্টারি। এই ভার্টিব্রো ব্যাসিলার আর্টারি মূলত পন্স, মেডুলা এবং ব্রেইনের পেছনের অংশকে সাপ্লাই দেয়। এখন এই ভার্টিব্রাল, এরপরে ব্যাসিলার, এরপরে ব্যাসিলার আর্টারির একেবারে শেষের দিকে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি বের হয়ে এই পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি ব্রেইনের পোস্টেরিয়র অংশকে সাপ্লাই দেয়। তাহলে ব্রেইনের পেছনের অংশ সাপ্লাই দেয় হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এরপরে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আছে। এই দুটো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি তারা ব্রেইনে গিয়ে দুটো ভাগে ভাগ হয়। একটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর একটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি। তো এরা এই এই ৩ মেজর আর্টারি মানে হচ্ছে posterior cerebral artery, anterior cerebral artery যেখানে anterior aspect এ সাপ্লাই দেয়, middle cerebral artery medial aspect এ সাপ্লাই দেয়। মূলত এই ৩ আর্টারি দিয়েই এন্টায়ার ব্রেইনের ব্লাড সাপ্লাই নির্ধারিত হয়। আর যেটা বলেছিলাম যে সার্কেলটা হলো কি দিয়ে? সার্কেলটা হলো এই যে ইন্ডিভিজুয়াল আর্টারি দিয়ে একসাথে বাঁধা থাকে। এই কমিউনিকেটিং আর্টারি গুলো হচ্ছে posterior communicating artery এবং anterior communicating artery। এই দুটো কমিউনিকেটিং আর্টারি, এই দুটো সেরিব্রাল মিডল সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারির মধ্যে একটা ব্রিজ তৈরি করে, একটা সংযোগ তৈরি করে, যার ফলে এটা একটা সার্কেলের মতো হয় এবং সার্কুলার মোশনে পুরো ব্রেনকে ব্লাড সাপ্লাই দিতে থাকে। আচ্ছা, আমরা যদি এই একটু ছবিটা একটু দেখি তাহলে এটা একটু ক্লিয়ার হবে। এখানে দেখো হলুদ যে অংশটা, এটা ইন্ডিকেট করছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি আমি যদি ব্রেইনের ওভারঅল ব্রেইনের কথা চিন্তা করি, ঠিক সামনের মাঝখানের অংশটুকু, সামনে থেকে একদম মাথার মাঝখান পর্যন্ত, ব্রেইনের মাঝখান পর্যন্ত পুরো উপরের টপ অংশটুকু, এবং দুইটা ব্রেনকে ২ ভাগে ভাগ করে ফেলে, মানে একটা ব্রেনকে ২টা হেমিস্ফিয়ারে ভাগ করলে ভেতরের মাঝখানের ভেতরের বেশিরভাগ অংশ anterior cerebral artery সাপ্লাই করে থাকে। অন দ্য আদার হ্যান্ড মিডল সেরিব্রাল আর্টারি দেখো লাল কালার দেয়া, এই মিডল সেরিব্রাল আর্টারির সাপ্লাই মূলত আউটার অ্যাসপেক্ট, আউটার মিডল অ্যাসপেক্ট। খেয়াল করো, অ্যান্টেরিয়রও না, উপর দিকেও না, পোস্টেরিয়রও না, ঠিক মাঝখানে এর অবস্থান। এরপরে হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি ব্লু কালারের চিহ্নিত, এটা মূলত পোস্টেরিয়র এবং ইনফিরিয়র, এবং ভেতরে
দুইটা হেমিস্ফিয়ারের ঠিক মাঝখানে পোস্টেরিয়র এবং ইনফিরিয়র কিছু সাপ্লাই এর আছে। আমরা যদি এভাবে সামারিটা করি লোব ওয়াইজ, আর আমরা দেখব যে মিডল সেরেব্রাল আর্টারি মোটামুটি প্রত্যেকটা লোবে তার সাপ্লাই আছে, কম বেশি প্রত্যেক লোবেই মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাই আছে। অ্যান্টেরিয়র আর্টারি মূলত ফ্রন্টাল লোবকে সাপ্লাই থাকে, আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি হচ্ছে অক্সিপিটাল এবং টেম্পোরাল লোবের কিয়দাংশ সাপ্লাই থাকে। এখন দেখো মিডল সেরেব্রাল আর্টারিতে সমস্যা হয়, সাধারণত অনেক সমস্যা হয়, তার মধ্যে এগুলো অন্যতম, যেমন ডিসফেসিয়া, এটা হচ্ছে স্পিচ। সো মিডল সেরেব্রাল আর্টারি মূলত ল্যাটারিটরিটা কভার, ব্রেইনের ল্যাটারাল যে বৃহৎ যে অংশটা সেখানে কভার করে। ডিসফেসিয়া ডেভেলপ করে সাধারণত যদি যদি লেফট সাইডের মানে লেফট সাইডে যদি ব্রেইনের লেফট হেমিস্ফিয়ারে যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে ডিসফেসিয়া ডেভেলপ করতে পারে, স্পিচ প্রবলেম। কারণ স্পিচ হচ্ছে ব্রেইনের লেফট হেমিস্ফিয়ারে আরো কিছু সমস্যা হতে পারে সেরেব্রাল আর্টারি প্রবলেমের জন্য। ডিসলেক্সিয়া হচ্ছে এটা একটা প্রবলেম, যেটা রিডিং, রাইটিং, স্পেলিং এর সমস্যা হয়। ডিসগ্রাফিয়া, পেশেন্টের লিখতে সমস্যা হবে। ডিসক্যালকুলিয়া, পেশেন্ট ক্যালকুলেট করতে পারবে না ঠিক মতো। আর পেশেন্টের সমস্যা হবে যে কন্ট্রালেটারাল ফেস এবং আর্মে সেন্সরি এবং মোটর। একটু মিউট করো প্লিজ, একটু মিউট করে দাও, নয়েজ মাইক্রোফোনটা একটু মিউট করে দাও। রিফাত, একটু দেখো কার মাইক্রোফোন। তো আমরা দেখেছি যে মিডল সেরেব্রাল আর্টারি হচ্ছে মোস্ট অফ দা ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ব্রেইন, এই অংশটা সাপ্লাই দেয় এবং মাঝে মাঝে সাপ্লাই নাই। তো এখানে আমরা একটু মিলাই জিনিসটা, যে মিডল সেরেব্রাল আর্টারিতে সমস্যা হলে এই সমস্যাগুলো হবে, এর সাথে ফেস এবং আর্ম সেন্সরি মোটর সমস্যা হবে। এখন ফেস আর আর্ম কেন না একটু পাবো, আমরা দেখেছি যে মিডল সেরেব্রাল আর্টারি ব্রেইনের বাইরের মাঝখানের অংশটাতে সাপ্লাই দেয়, তাই না? তো আমি ক্রিটিক্যাল ম্যাপিং এবং সেন্সর মোটর সেন্সর, তোমরা এই এটা এই ম্যাপিংটা হচ্ছে ব্রেইনের কোন অংশটা কোথায় সেন্সরি এবং মোটর নীল এবং হচ্ছে মিডল সেরিব্রাল টেরিটরি, যেটা হচ্ছে বাইরের মাঝখানের অংশটুকু। বাইরে মাঝখানের অংশটুকুতে কি দেখো, ফেস এবং আপার লিম্ব দেখা যাচ্ছে, তাই না? ফোরআর্ম, আর্ম, ফোরআর্ম, হ্যান্ড, ফেস, বাইরের মাঝখানের অংশটুকু, হ্যান্ড, ফেস, আর্ম, ফোরআর্ম, মূলত এরিয়াগুলোতে সেন্সরি এবং মোটর, এই এরিয়া দিয়ে সাপ্লাইড হয়। সো আমরা যদি মিডল সেরেব্রাল আর্টারি যদি স্ট্রোক হয়, যদি স্ট্রোক মিডল সেরেব্রাল আর্টারিতে হয়, সেক্ষেত্রে ফ্রন্টাল ফেস এবং আর্ম প্যারালাইসিস হবে, আর কন্ট্রা আর্মে কি হবে, সেন্সেশনে সমস্যা হবে। এছাড়া এর সাথে এই অ্যাসোসিয়েটেড ডিসপ্লেজিয়া, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এই সেন্টারগুলো সামওয়্যার এই মিডল সেরেব্রাল আর্টারি টেরিটরির মধ্যে অবস্থিত। দেয়ারফর এই সমস্যাগুলো হবে।
আচ্ছা, এরপরে যদি অ্যান্টেরিয়র সেরিব্রাল টেরিটরিতে যদি স্ট্রোক হয়, মানে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারিতে যদি স্ট্রোক হয়, তাহলে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারির যে টেরিটরি বা যে এরিয়া, সেই এরিয়াতে সমস্যা হবে। এখন দেখো যে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারির টেরিটরি কোনটা? সামনে ওভারঅল ব্রেইন আমি যদি চিন্তা করি, তাহলে উপরের সামনে থেকে উপর পর্যন্ত, উপরের অংশটুকু শুধু, একদম পেছন পর্যন্ত না। আর ভেতর দিকে পুরো অংশটা, মানে আমি দুইটা হেমিস্ফিয়ারে ভাগ করি, তাহলে মিডিয়াল পুরো পোর্শনটাই হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি টেরিটরি। এখন আমরা দেখি যে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারিতে যদি সমস্যা হয়, তাহলে কি ধরনের প্রবলেম হবে। আচ্ছা, কগনিটিভ ইমপেয়ারমেন্ট কেন হবে? কারণ হচ্ছে ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোব হচ্ছে কগনিটিভ সেন্টার। এই যে দেখো, ফ্রন্টাল এবং প্রিফ্রন্টাল এরিয়া, এটা একদম যে ব্রেইনের সামনের উপরের এরিয়া। আমি যদি আমার হাতটাকে মাথার উপরে সোজা, নাক নাক বরাবর উপরে যদি আমি হাতটা দেই, সোজা আমি হাতটা আমার মাথার উপরে রাখি, তাহলে যে এরিয়া, এটাকে আমরা বলি ফ্রন্টাল এবং প্রিফ্রন্টাল এরিয়া। এই ফ্রন্টাল এবং প্রিফ্রন্টাল এরিয়া হচ্ছে কগনিটিভ সেন্টার। এখানে যদি কোনো সমস্যা হয়, কগনিটিভ প্রবলেম হবে। ফ্রন্টাল এবং প্রিফ্রন্টাল এরিয়া, যেটা একদম ব্রেইনের সামনে উপরের দিকে অবস্থিত, একদম মাথার উপরে, সেটা হচ্ছে কগনিটিভ এরিয়া। সো যদি অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি স্ট্রোক হয়, সেক্ষেত্রে কগনিটিভ ইমপেয়ারমেন্ট হবে। আরেকটা এখানে দেখাচ্ছে ইউরিনারি এবং ফিকাল ইনকন্টিনেন্স। এখন আমরা ঠিক আমরা অংশে যদি দেখি, আমরা দেখব ছবিটাতে একটু, আচ্ছা এখানে যদিও জেনিটালিস দেখাচ্ছে একেবারে ভিতর দিকে, জেনিটাল সেন্সরি, ঠিক আছে, জেনিটাল সেন্সরি দেখাচ্ছে একেবারে ভেতর দিকে, যেটা অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি টেরিটরি হয়ে গেল, এই অংশটা, যার ফলে তার ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে, ফিকাল ইনকন্টিনেন্সও হতে পারে। আচ্ছা, আর হলো এছাড়া কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস উইথ লস অফ সেন্সিটিভিটি ইন দ্য ফুট অ্যান্ড দ্য লোয়ার এক্সট্রিমিটি। তাহলে অ্যান্টেরিয়র টেরিটরির মধ্যে দেখো, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি ঠিক মাঝখানের অংশটা, এই যে দুই পাশের মাঝখানের অংশটা, একটা সেন্সরি একটা মোটর, বাম পাশেরটা হচ্ছে মোটর, ডান পাশেরটা সেন্সরি। তাহলে এই যে দেখো যে লোয়ার লিম, মূলত লোয়ার লিম, হ্যাঁ, লোয়ার ট্রাঙ্ক এবং লোয়ার লিম, লোয়ার ট্রাঙ্ক এবং লোয়ার লিম এফেক্টেড হবে, সেন্সরি এবং মোটর দুইটাই। আমি জানি না তোমরা বুঝতে পারতেছো কিনা, কেউ কি একটু আমাকে রেসপন্স করে জানাবা? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি হচ্ছে পোস্টেরিয়র আর টেম্পোরাল লোবের কিছু অংশ। তো মূলত যত আই রিলেটেড বা ভিশন রিলেটেড যত সমস্যা, সেই সমস্যা হলে আমরা ধরে নিব যে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারিতে সমস্যা, যেমন কন্ট্রাল্যাটারাল হোমোনোমাসেনিয়ানোপিয়া, যেটা অর্ধচন্দ্রাকৃতি ভিশন যেটা, তারপর হচ্ছে ভিজুয়াল অ্যাগনোসিয়া, যেটা আসলে ভিজুয়াল অ্যাগনোসিয়া হচ্ছে তার হয়তো বা ভিজুয়াল কোনো সমস্যা নাই, কিন্তু ভিজুয়াল প্রসেসিং যেটা অক্সিপিটাল লোবে হয়, মানে ভিজুয়াল ইনফরমেশন এনভায়রনমেন্ট থেকে চোখের মাধ্যমে সেটা ব্রেইনে প্রবেশ করে, ব্রেইন সেই তথ্যটাকে কি করে, প্রসেস করে, তারপরেই আমরা দেখতে পাই। এখন ব্রেইনে ওই প্রসেসিং সেন্টারে যদি সমস্যা থাকে, মানে অক্সিপিটাল লোবে যদি সমস্যা থাকে, তখন আমরা দেখতে পাই না, চোখে দেখতে পাই না। যদিও আমাদের চোখে দেখার সবগুলো যন্ত্র সঠিক, মানে চোখে কোনো সমস্যা নাই, চোখের যে যন্ত্রগুলো আছে সেগুলো ঠিক আছে, কিন্তু ব্রেইন প্রসেস করতে পারছে না। এটাকে আমরা বলি ভিজুয়াল অ্যাগনোসিয়া। এটা চোখের কোনো সমস্যা না, এটা হচ্ছে ব্রেইনের সমস্যা। ব্রেন ফাংশন গুলোকে আমরা যদি একটু দেখি, তাহলে সুবিধা হবে। যেমন ফ্রন্টাল লোবের কাজ কি, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। অক্সিপিটাল হচ্ছে ভিশন এবং ভিশন আন্ডারস্ট্যান্ডিং, চোখে দেখা এবং চোখ, এই যে ভিজুয়াল প্রসেসিং, যেটা যে ইনফরমেশন প্রসেস করে, হচ্ছে অক্সিপিটাল লোব।
টেম্পোরাল লোব হচ্ছে হিয়ারিং, ল্যাঙ্গুয়েজ এবং মেমোরি সেন্টার। টেম্পোরাল লোবে হিয়ারিং, ল্যাঙ্গুয়েজ এবং মেমোরি সেন্টার। তাহলে দেখো এই টেম্পোরাল লোবে হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি সাপ্লাই করে, তারপর হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি সাপ্লাই দেয়। সো পোস্টেরিয়র এবং মিডল সেরিব্রাল আর্টারিতে যদি কোনো স্ট্রোক হয় সেক্ষেত্রে পেশেন্টের হিয়ারিং এর সমস্যা হতে পারে, ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হতে, মেমোরিতে সমস্যা হতে পারে। ঠিক আছে? প্যারাইটাল লোবে মূলত অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি সাপ্লাই দেয়। সো অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি যেহেতু প্যারাইটাল লোবে তার মূলত মূল সাপ্লাই, কিছু ওভারল্যাপিং আমি দেখিয়েছি এই ছবিটা দিয়ে যে ওভারল্যাপিং আছে, কিন্তু আমি মূল বিষয়টা বলতেছি এখানে কিন্তু ওভারল্যাপিং আছে। যেমন পোস্টেরিয়র এখানে বলছি অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি মূলত প্যারাইটাল লোবে দেয়, আর ফ্রন্টাল লোবে হচ্ছে অ্যান্টিরিয়র এবং মিডল সেরিব্রাল আর্টারি। এভাবে আমরা ফ্রন্টাল লোবের কাজগুলো দেখি যে যত ভলিউশনাল মুভমেন্ট আছে, যেমন যত মানে ভলান্টারি মুভমেন্ট আছে, মোটর প্ল্যানিং, মোটর অ্যাসোসিয়েশন, বায়োলেটারাল পোস্টারাল কন্ট্রোল, ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন, অলফ্যাকশন মানে গন্ধ শোনা, মোটিভেশন, ইমোশন, বিহেভিয়ার, প্রবলেম সলভিং, এগুলো হচ্ছে সব ফ্রন্টাল লোবের কাজ। হ্যাঁ, এই যে এগুলোকে আমরা বলি হায়ার ফাংশন। হায়ার ফাংশন কোনগুলো? যেমন ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন, মোটিভেশন, ইমোশন, বিহেভিয়ার, প্রবলেম সলভিং। সো যখন ফ্রন্টাল লোবে কোনো ধরনের সমস্যা মানে যদি স্ট্রোক হয় তখন এই ধরনের সমস্যা হবে। প্যারাইটাল লোব হচ্ছে সেন্সরি লোব, আমরা জানি এখানে মূলত প্রাইমারি সেন্সরি কর্টেক্স থাকে। প্যারাইটাল লোব হচ্ছে মূলত প্রাইমারি সেন্সরি কর্টেক্স থাকে। তো সেন্সরি প্রবলেম হচ্ছে এখানকার মূল সমস্যা। আমরা পড়েছিলাম কর্টিক্যাল সেন্সেশন, তোমাদের মনে আছে কিনা জানি না, গ্রাফোস্থেসিয়া, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, ভাইব্রেশন, এই ধরনের সেন্সেশন গুলো কিন্তু এই প্যারাইটাল লোব যদি স্ট্রোক দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে এই সেন্সরি গুলোতে সমস্যা হয়। আর কন্ট্রাল্যাটারাল টেস্ট অফ টাং সেন্সেশন মূলত। এখন আমরা দেখি যে অ্যাভেলেবল ইনভেস্টিগেশন গুলো কি, আমরা কিভাবে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কনফার্ম হবো যে রাইটটাকে নির্ধারণ করবো। ডেফিনেটলি তোমরা সবাই জানো সিটি স্ক্যান এবং এমআরআই, তাই না? সিটি স্ক্যান এবং এমআরআই আসলে খুব ইম্পর্টেন্ট ফিচার, বিশেষ করে সিটি স্ক্যান। সিটি স্ক্যান সাধারণত প্রেফার করা হয় কেন স্ট্রোকের পরে? কারণ এটা খুব ইজিলি অ্যাভেলেবল একটা টেস্ট এবং এটা খুব ইফেক্টিভলি সে আইডেন্টিফাই করতে পারে যে স্ট্রোক হয়েছে কিনা প্রথমত, এবং সেটা ডিস্টিংগুইশ করতে পারে বিটুইন ইসকেমিয়া এন্ড হেমোরেজ। এর সাথে আমরা যদি এমআরআই থাকে, এমআরআই আমাদেরকে আর ডিটেইল তথ্য দিবে, বিশেষ করে স্ট্রোক ব্যতীত অন্য কোনো সমস্যা আছে কিনা, অন্য কোনো স্পেস অকুপাইং লিশন আছে কিনা, টিউমার বা অ্যাবসেস আছে কিনা, সেটা আরো স্পেসিফিক্যালি ভালোভাবে বোঝার জন্য এমআরআই স্ক্যান ভালো কাজ করতে পারে। এই লাম্বারিং করা হয়, লাম্বার পাংচার করা হয় কেন? তার কারণ হচ্ছে লাম্বার পাংচার করে সেখান থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নেওয়া হয়। দেখা হয় যে সেই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে ব্লাড স্টেইন আছে কিনা। এখন যদি সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে যদি ব্লাড স্টেইন পাওয়া যায়, ধরে নেওয়া হয় সাবঅ্যারাকনোয়েড হেমোরেজ হয়েছে। সো সাবঅ্যারাকনোয়েড হেমোরেজ আইডেন্টিফাই করার জন্য লাম্বার পাংচার খুবই ইম্পর্টেন্ট। এছাড়া লাম্বার পাংচারের আরো কিছু বিশেষ গুরুত্ব আছে। এরপরে সেরিব্রাল এনজিওগ্রাফি করা হয়, সেটা হচ্ছে মানে আর্টারির ভেতর দিয়ে ডিভাইস প্রবেশ করানো হয় দেখার জন্য যে ওই টোটাল আর্টারিয়াল সিস্টেমের মধ্যে কোনো ধরনের অক্লুশন, কোনো ধরনের থ্রম্বোসিস আছে কিনা বা কোনো ধরনের রাপচার আছে কিনা। যদি থ্রম্বো হয়, অনেক সময় থ্রম্বোলাইটিক এজেন্ট হিসেবেও কিন্তু এই এনজিওগ্রাফি করা হয়, তখন সেটাকে আমরা বলবো এনজিওপ্লাস্টি। মানে হচ্ছে যে একটা মাইক্রো ভিজুয়াল ডিভাইস ঢুকানো হয় আর্টারির ভেতর দিয়ে দেখার জন্য কোনো ধরনের ব্লকেজ আছে কিনা। যদি ব্লক থাকে সেই ব্লকটাকে ভেঙে দেওয়ার জন্য যে প্রসেস করা হয় সেটাকে আমরা বলবো এনজিওপ্লাস্টি। সো এটা এক ধরনের ইনভেস্টিগেশন প্লাস ট্রিটমেন্ট প্রসিডিউর। এছাড়া আছে যেমন এনজিওগ্রাফির মধ্যে ম্যাগনেটিক রেজোনেন্স যে এনজিওগ্রাফি, সেটা অনেক বেশি স্পেসিফিক আমাদের দেয় অ্যাবাউট স্টেনোসিস, অ্যাবাউট ভাস্কুলার লিশন অর অ্যাবাউট অ্যানিউরিজম। আচ্ছা, এখানে কয়েকটা সিটি স্ক্যান দেয়া আছে।
এ বি সি ডি দেখো আইডেন্টিফাই করা আছে। এ দেখো এতে দেখাচ্ছে যে ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ। একটা সিটি স্ক্যানে হেমোরেজ দেখতে সাদা লাগবে, ঠিক আছে? তারপরে বি যেটা, বি ছবিতে ওরা বলছে যে এটা হচ্ছে সাব অ্যারাকনয়েড হেমোরেজ। সাব অ্যারাকনয়েড, অ্যারাকনয়েড, মেটার, পায়ামেটার, ডুরামেটার এগুলো তো কাভারিং, তাই না? তো সাব অ্যারাকনয়েড স্পেসে যদি হেমোরেজ হয় তাহলে দেখবা যে এই ব্রেইনের বর্ডার বরাবর অনেক বেশি হোয়াইট হয়ে যাচ্ছে এবং ভিতরের কালো অংশটা আস্তে স্কুইজ আসছে। তো এই দ্বিতীয় পিকচার বা বি পিকচার হচ্ছে সাব অ্যারাকনয়েড হেমোরেজের একটা সিটি স্ক্যান। 3 নাম্বার পিকচারটা হচ্ছে হেমোরেজ, কিন্তু এটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টেমে হেমেজ হয়েছে। ব্রেইনের যে ভেন্ট্রিকল আছে না, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল, সি নাম্বার পিকচার হচ্ছে ভেন্ট্রিকলে ভেন্ট্রিকলে হেমোরেজ হয়েছে। 4 নাম্বারটা বা ডি নাম্বার হলো, ডি হল অ্যাকিউট হেমোরেজ উইথ ফ্লুইড রিটেনশন। আচ্ছা, যাই হোক, মোটামুটি এই ছবি দেখে ধারণা করা যাচ্ছে যে হেমোরেজ সিটি স্ক্যানে দেখে আমরা এরকম সাদা প্যাচি হোয়াইট শ্যাডো আমরা দেখতে পাবো, ঠিক আছে? অনেক সময় প্যাচি দেখবো, অনেক সময় শ্যাডো হিসেবে। কেয়া শুনতে পাচ্ছিস? জি, শুনতে পাচ্ছি। ম্যাম কি আছেন? না, ম্যামের মেবি নেটওয়ার্কের কানেকশনের প্রবলেম হয়েছে। কারেন্ট আসছে বিএসপি, এতক্ষণ হয়তো ম্যাম মোবাইল ডাটাই ছিল। শোনা যায় আমার কথা? জি ম্যাম, জি শোনা ম্যাম, যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় ক্লাসটা আরেক দিনে শেষ, সময় পার হয়ে গেছে, 3টা বেজে গেছে। তো আমি তোমাদের 2 বার লেকচার পাঠিয়েছি। এই লেকচারটা এর আগে যে প্রথম যেটা পাঠিয়েছিলাম সেটাকে ইগনোর করো, কারণ ওখানে কিছু ইনফরমেশন আমি পরে এড করেছি, কিছু বাদ দিয়েছি, কিছু এড করেছি। সো লাস্ট যেটা পাঠাইছি, রিফাত তুমি সবাইকে ডিসেমিনেট করে দিও, যেটা লাস্ট যেটা পাঠাইলাম আর কি আজকে, ঠিক আছে? ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে এই এই লেকচারটা শেষ করব। আজকে আমি এখানেই শেষ করছি।
রিফাত তুমি কি শুনতে পাচ্ছ? রিফাত তুই কি আসোস? রিফাত মনে হয় মিউট ঘুমাইছে রে। না ও সোনালি প্রেজেন্ট না? তাহলে সোনালি প্রেজেন্ট নিয়ে ফেল। নিতেছি, থাম। আর সাফায়েত এক কথা বারবার। পাগল হয়ে গেছে একবারে। সাফা দেবে যে ডাকে দে। অ্যাটেন্ডেন্স নিতেছি 1। দেশ না ওয়ানে প্রেজেন্টটা দিয়ে দিচ্ছে ওয়ান তো তোরে কইলো প্রেজেন্ট নিত আছে তো 2 প্রেজেন্ট 3 প্রেজেন্ট আরে আমি প্রেজেন্ট ছিলাম। চুপ থাক তুই। 5 6 প্রেজেন্ট 7 রোল 7 আছে 7 8 প্রেজেন্ট প্রেজেন্ট 9 প্রেজেন্ট 10 প্রেজেন্ট 11 আছে 11 12 চ্যাট বক্সে লেখছে 13 প্রেজেন্ট 14 প্রেজেন্ট 15 প্রেজেন্ট 16 প্রেজেন্ট 17 roll 17 18 প্রেজেন্ট 19 roll 19 প্রেজেন্ট 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 20 20 21 22 প্রেজেন্ট উফ অনন্যা সব শেষ করতেছিস রাকিব কি 21 20 23 প্রেজেন্ট 25 26 সোনালি প্রেজেন্ট 27 প্রেজেন্ট 28 29 প্রেজেন্ট 30 32 33 মোবাইলে একটু প্রবলেম হইতেছে চাপায়েত ভাই ভাই আর 34 বলিস না চুপ চুপ তোরা দুজন চুপ 34 34 আছে হ্যাঁ 35 প্রেজেন্ট 36 রাজি ওই রে 37 roll 37 কি আছে 38 প্রেজেন্ট 39 প্রেজেন্ট 40 প্রেজেন্ট 41 প্রেজেন্ট 42 roll 42 43
প্রেজেন্ট 44 45 প্রেজেন্ট তো শেষ